নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওয় কি আলোচনা হতে চলেছে, তো এই শনি এবং রবিবার এই দুদিন ছুটির পর আগামীকাল সোমবার থেকে মার্কেট স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে। তো সামনের সপ্তাহে কোন বড় বড় ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে ওপর দিকে নিয়ে যেতে পারে বা যেইগুলোর কারণে মার্কেট নিচের দিকে আসতে পারে, সেইগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলুন প্রথমে দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বছরের প্রথম যে ছুটি সেটা কবে রয়েছে, এই 26শে জানুয়ারি রয়েছে, যেটা এই সপ্তাহে পড়ছে না। অর্থাৎ বাজার কিন্তু এই সপ্তাহে পুরো 5 দিনই খোলা থাকবে। তবে এইখানেও কিন্তু একটা বার্ড রয়েছে, তো সেটা কি, তো যদি এই জানুয়ারি 15 তারিখের কথা বলি, এই দিনে যদি দেখেন এই যে মহারাষ্ট্র গভর্নমেন্ট তারা কিন্তু এই পাবলিক হলিডে ঘোষণা করেছে। তো এই যে এনএসি বিএসসি এদের যে মেন অফিস সেগুলো কোথায় দেখতে পাওয়া যায়, এই মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। তো সেই নিয়ে কনফিউশন তৈরি হচ্ছিল যে মহারাষ্ট্র গভর্নমেন্ট কি এই যে এনএসি বিএসসি এগুলোকে ছুটির জন্য বলবে। তো সেখানেই এনএসি এদের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়। তো সেইখান থেকে এই কথা বলা হয়েছে। তো কি বলা হয়েছে যে 15 তারিখটা সেটেলমেন্ট হলিডে থাকবে। তো সেটেলমেন্ট হলিডে মানে কি, মানে হচ্ছে এই 15 তারিখে আপনি শেয়ার নর্মালি কিনতে বেচতে পারবেন, কিন্তু যদি ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার নিতে চান, মানে শেয়ার যে ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেটা বন্ধ থাকবে। মানে আপনি 14 তারিখেই শেয়ার কিনুন বা 15 তারিখেই শেয়ার কিনুন, সেই শেয়ারটা কিন্তু ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে এই 16 তারিখে। এবং তারই সঙ্গে সঙ্গে আপনি যদি এই শেয়ার বিক্রি করেন 15 তারিখে, তাহলে কিন্তু তার যে টাকা সেটাই 16 তারিখেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে। মানে শেয়ার কেনা বেচা করা যাবে, কিন্তু এই যারা সেটেলমেন্ট করে তারা কিন্তু সেই দিনটা বন্ধ রাখবে। তো এখনো পর্যন্ত এই আপডেট সামনে এসেছে, হয়তোবা পরে এটা চেঞ্জও হতে পারে। তো সেরকম যদি হয় তাহলে সময় মতো জানিয়েও দেওয়া হবে। এরপরে চলুন দেখে নিই বাজার কিরকম পারফর্ম করেছে। তো যদি নিফটি ফিফটির কথা বলি, তো এই শেষ ট্রেডিং সেশনেও পড়েছে 0.75%। এবং যদি 5 দিনের কথা বলি, তো একটা খুব ভালো পতন দেখা গেছে, প্রায় 2.35% নিফটি ফিফটি পড়ে গেছে। এবং যদি এক মাসের কথা বলি, তো আমরা এরকম 25,800, 25,860, তারপরে 26,000 এরকম জায়গায় ঘোরাফেরা করেছিলাম। এবং এই মাসেই আমরা কিন্তু অল টাইম হাইও লাগিয়েছি। তবে দেখতে পাচ্ছেন এই দুদিনের পতনেই এই যে নিফটি ফিফটি এটা কিন্তু তার এক মাসের যে লোয়েস্ট লেভেল সেখানে কিন্তু পৌঁছে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটাও শুক্রবার দিন 0.72% পড়েছে। আর যদি 5 দিনের কথা বলি, তো এখানেও 2.5%-এর কাছাকাছি পতন আমরা দেখতে পেয়েছি। আর এই নিফটি ব্যাংক এটা কিরকম পারফর্ম করেছে, এটাও শুক্রবার দিন 0.25% পড়েছে। আর এর 5 দিনের প্যাটার্ন কেমন, তো এই নিফটি ব্যাংক এটা কিন্তু এই যে সেন্সেক্স রয়েছে এবং নিফটি রয়েছে তাদের থেকে কিছুটা কমই পড়েছে। আর এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকান মার্কেট ওপেন হয়েছিল। তো এই আমেরিকান মার্কেটের দিক থেকে কেমন পারফরমেন্স দেখা গেছে, তো এই ডাউ জোন্স এটা 0.5%-এর কাছাকাছি বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটা প্রায় 0.1%-এর কাছাকাছি বেড়েছে। তবে এই মুহূর্তে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেটা কিন্তু এই আমেরিকান মার্কেটের যে পারফরমেন্স সেটাকে ফলো করছে না, মানে উল্টো দিকেই চলছে। তো এটা দেখে মার্কেট যে পজিটিভ হবে সেটা ভাবার কিন্তু কোনো জায়গাই নেই। তারপরে গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করেছে, তো এই গিভ নিফটিতে 0.62%-এর পতন আমরা দেখতে পেয়েছি। তো এই গিভ নিফটির দিক থেকেও কিন্তু ভালো কোনো সংকেত আমরা দেখতে পাচ্ছি না। এরপরে চলুন ট্রিগার পয়েন্টগুলো দেখে নিই। তো এই সপ্তাহতেই এই ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত দুটো বড় বড় জিনিস হতে চলেছে। তো তার মধ্যে প্রথমটা কি, তো যদি প্রথমটার কথা বলি, তো ডোনাল্ড ট্রাম্প তিনি এই 500% যে ট্যারিফের ব্যাপারটা সেটা তো তুলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা বিল এই ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও পাস করা হয়েছে। তো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প ইনি পাস করে দিলেই তো হবে না, এরপরে অনেক প্রসিডিওর থাকে। তো এই বিলটা এবার এই সেনেটে যাবে, এবং এই সেনেটে এই বিলটার ব্যাপারে কিন্তু ভোটাভুটিও হবে। তো এই সেনেটে ট্রাম্পের এই 500% ট্যারিফের যে বিলটা, মানে রাশিয়া স্যাংশন বিল, সেটা কবে যাচ্ছে, সেটাই 12ই জানুয়ারি যাবে। তো সোমবার দিন কিন্তু আমেরিকার যে সেনেট রয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে ভোটাভুটি শুরু হবে। এছাড়াও যদি কথা বলি, আরো একটা রায় এই সপ্তাহতেই আসতে পারে। তো সেটা কি, এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়ে দিয়েছেন সেই ব্যাপারে আমেরিকা সুপ্রিম কোর্টেও একটা কেস চলছে। তো যদি কথা বলি, এই সপ্তাহতেই শুক্রবার দিন এরকম রিপোর্ট এসেছিল যে সেদিন সেই কেসটা নিয়ে শুনানি হবে, কিন্তু আমরা রাতের দিকে শুনতে পাই সেদিন এই ব্যাপারে কোনো ডিসিশন কিন্তু সামনে আসেনি। তো এই রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে এই বুধবার দিনে এই ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। তো এইগুলো রিপোর্টের মাধ্যমে আসে, দেখতে পাচ্ছেন এখানে কি বলা রয়েছে, দ্য কোর্ট নেভার সেস ইন অ্যাডভান্স হুইচ ডিসিশন আর রেডি ফর রিলিজ। মানে এই দিন একটা ট্রাম্পের ব্যাপারেই শুনানি রয়েছে, কিন্তু কোন ব্যাপারে শুনানি হবে সেটা কিন্তু এই কোর্ট তারা আগে ভাগে বলে না। তো এই কোর্টিং যে টাইম রয়েছে এই ওয়াশিংটন টাইম 10টার সময়, তো সেই বিচারপতিরা যখন
যখন বেঞ্চে বসে তখনই কিন্তু বোঝা যায় যে কোন জিনিস নিয়ে এই রায় আসতে চলেছে। তবে অনেকেই মনে করছেন যে এই বুধবার দিনেই এই ব্যাপারে কিন্তু শুনানি হতে পারে, যেটা কিন্তু ব্লুমবার্গ এদের রিপোর্ট থেকে সামনে আসছে। তো যদি আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই ট্যারিফের ব্যাপারটাকে অবৈধ বলে ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু ট্রাম্পের যে সরকার রয়েছে তাদের কিন্তু এই $150 বিলিয়ন রিফান্ড দিতে হবে। তবে এই ট্রেজারি সেক্রেটারি এই যে বেসেনজি, তিনি এটা বলে দিয়েছেন যে যদি এই ট্যারিফটা রিফান্ডও দিতে হয় তবুও কিন্তু তাদের সেরকম বড় কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক এই ব্যাপার নিয়ে এই বুধবার দিন এই আমেরিকার সুপ্রিম কোর্ট থেকে কোনো তথ্য সামনে আসে কিনা। এরপরে যদি কথা বলি, এই সপ্তাহ থেকেই বড় বড় কোম্পানিগুলো তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেগুলো সামনে রাখবে এবং এই কোয়ার্টার 3 নাম্বারগুলো মার্কেটকে কিন্তু চালিত করতে পারে। তো বহু কোম্পানি নাম্বার দেখাবে এবং বিশেষ করে বহু আইটি কোম্পানি কিন্তু এই সপ্তাহে তাদের নাম্বার পেশ করে দেবে। যেমন তার মধ্যে কি কি কোম্পানি রয়েছে, যদি সমস্ত কোম্পানিগুলো দেখে নিই, দেখতে পাচ্ছেন বড় বড় যে কোম্পানি রয়েছে আনন্দ রাঠি এর নাম রয়েছে, এটা আগামীকালই তার নাম্বার পেশ করবে। তো পাশের ডেটগুলো দেখে নেবেন, এইখানে কোম্পানি দেখে নিতে পারেন এবং এই পাশে বাঁদিকে বিএসসির যে কোড সেগুলোও দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন HCL টেক, এটা আইটি সেক্টর থেকে বিলং করছে। তারপরে আরো অনেক কোম্পানি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই TCS, এই কোম্পানিটাও আগামীকাল তার নাম্বার পেশ করবে। তারপরে এই শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানি 5 পয়সা, এটা রয়েছে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার। তারপরে ICICI লম্বার্ড রয়েছে, ICICI পুডেন্সিয়াল রয়েছে। তারপরে 13 তারিখে টাটা এলেক্সি, এর নাম্বারটাও আমরা দেখতে পাবো। তারপরে যদি 14 তারিখের কথা বলি, এই যে HDB ফাইন্যান্সিয়াল সার্ভিস, এর নাম্বার আসছে। HDFC AMCর নাম্বার আসছে। ICICI AMC, এরা তার নাম্বার পেশ করবে। তারপরে এই ইন্ডিয়ান ব্যাংক, ইনফোসিস, IOB, তারপরে এই MRPL, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক রয়েছে, 361 রয়েছে। তারপরে 15 তারিখে অ্যাঞ্জেল ওয়ান, তারা তাদের নাম্বার পেশ করবে। তারপরে যদি 15 তারিখের কথা বলি, দেখতে পাচ্ছেন HDFC লাইভ রয়েছে, জিও ফাইন্যান্স, LTTS রয়েছে। তারপরে এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক, SW সোলার, তারপরে এই জিন্দাল স রয়েছে। তারপরে পলিক্যাবের নাম্বার এই সপ্তাহে আসছে। পুনাওয়ালা ফিনকর্প রয়েছে এবং দেখতে পাচ্ছেন সব থেকে বড় যে কোম্পানি রিলায়েন্স, এরাও তাদের নাম্বার পেশ করছে এই 16 তারিখে। তারপরে টাটা টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, তারপরে এই HDFC ব্যাংক রয়েছে, ICICI ব্যাংক রয়েছে, JK সিমেন্ট, তারপরে এই ইয়েস ব্যাংক। তো এরকম বহু বড় বড় কোম্পানির নাম্বার আমরা কিন্তু এই সপ্তাহে দেখতে চলেছি। তো এই নাম্বারগুলো কিন্তু শেয়ার মার্কেটের উপরে বড় ইম্প্যাক্ট ফেলবে। এরপরে যদি কথা বলি, এই সপ্তাহে আমাদের ইন্ডিয়ার যে CPI এর ডেটা, সেটাও সামনে আসবে। তো এই CPI ডেটা এটা কি বোঝায়, যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম সেগুলো কি হারে বাড়ছে, সেটাই কিন্তু বোঝায় এই CPI এর ডেটা। তো এই ডেটা কবে আসতে চলেছে, তো দেখতে পাচ্ছেন এই ডেটা আসবে এই জানুয়ারির 12 তারিখে। তো কত কি অনুমান করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এবারে অনুমান করা হচ্ছে এই যে ইনফ্লেশন, এটা আসবে 1.5%-এর কাছাকাছি। তো এর আগে এই যে ইনফ্লেশন, এগুলো খুবই কম এসেছিল, দেখতে পাচ্ছেন সব একের নিচে ছিল। তো এবারে এই যে মূল্য বৃদ্ধির ডেটা, মানে ডিসেম্বর মাসের ডেটা, এটা আসবে এই জানুয়ারির 12 তারিখে। তো এই যে বিভিন্ন ডেটাগুলো, এইগুলো কিন্তু RBI কে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এরপরে যদি IPO মার্কেট নিয়ে কথা বলি, তো এই জানুয়ারির প্রথম দিকে যে অনেক IPO আসছে এরকম ব্যাপার তো নয়, কিন্তু পরের দিকে আরো অনেক IPO আসতে চলেছে। তো যদি এখনকার কথা বলি, তো এই যে ভারত কুকিং কোল এর যে IPOটা, সেটা এখন ওপেন রয়েছে। তো 13 তারিখে ক্লোজ হয়ে যাবে এবং এটা 16 তারিখে মার্কেটে লিস্ট হয়ে যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কোম্পানি অ্যামাগি মিডিয়া ল্যাবস, এটাই 13 তারিখে সাবস্ক্রিপশনের জন্য ওপেন হচ্ছে। এরপরে যদি FII এবং DII এদের ডেটার কথা বলি, তো আমাদের যে DII রয়েছে, এরা তো নিয়মিতই মার্কেটে কিনছে এবং সেখানে এই FII এদের তরফ থেকে কিন্তু হেভি সেলিং দেখা যাচ্ছে। তো যদি শুধু শুক্রবারের কথা বলি, তো দেখতে পাচ্ছেন FII এরাই 3,769 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যেখানে DII কিনেছে প্রায় 5,600 কোটির কাছাকাছি শেয়ার। তো এই মাস শুরু হতে এই FII দের তরফ থেকে হেভি সেলিং কিন্তু দেখা গেছে। তো যদি মোটামুটিও দেখেন, এই মাসেই প্রায় কিন্তু 8,500 কোটি টাকার কাছাকাছি শেয়ার এই FII রা বিক্রি করে দিয়েছে। আর যে শুধু এটা একটা দুটো মাস হচ্ছে সেরকমটা নয়, যদি দেখেন টানা 5 থেকে 6খানা মাস এই FII টা কিন্তু মার্কেট থেকে নেট সেলিংই করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জুলাই 2025 থেকে শুরু হয়েছে, এই 47,000 কোটির ওপরে সেলিং করেছে FII। তারপরে এই আগস্টে 46,000-এর উপরে, সেপ্টেম্বরে 35,000-এর উপরে, তারপরে এই অক্টোবরে কিছুটা কমেছিল 2346 কোটি, তবু এটা সেলিং। তারপরে নভেম্বর 2025-এ 17,500 কোটি, এই ডিসেম্বরে 34,349 কোটি এবং এই মাস শুরু হতে আবার কিন্তু FII-দের যে সেলিং সেটা শুরু হয়ে গেছে। তো এই FII-রা ভারতীয় মার্কেটে ফিরে আসতে গেলে কি কি দরকার, প্রথমত আমাদের যে ইন্ডিয়ান রুপি রয়েছে সেটা ডলারের এগেনস্টে শক্তিশালী হতে হবে। তো এই শক্তিশালী হওয়া মানে কি, তো এরকমটা তো সম্ভব নয় যে $1 সমান 1 রুপি হয়ে যাবে, কিন্তু এই যে রুপি এত দুর্বল হয়ে গেছে, 90.2 সাথে পৌঁছে গেছে, এটা কিন্তু এই জায়গাতেই থেমে থাকা দরকার বা আরো নিচের দিকে পড়া দরকার।
তো এই ইন্ডিয়ান রুপি যদি দুর্বল হতে থাকে তাহলে কিন্তু এফআইআইদের যে প্রফিট সেটা কমে যায় এবং সেই কারণে তারা এই যে শেয়ার সেটা বিক্রি করতে থাকে। তো এই ইন্ডিয়ান রুপির যে ওঠা পড়া সেখানে যদি বড় মুভমেন্ট আসে তাহলে কিন্তু সেটা মার্কেটকেও একটা দিক নির্দেশ দিতে পারে। আর এরপরে তো অবশ্যই এই যে বাজেট যেটাই ফেব্রুয়ারির 1 তারিখে প্রকাশ পেতে চলেছে তার উপরেও নজর থাকবে। এবং যদি দেখেন এই সপ্তাহটাই কিন্তু সেই লাস্ট সপ্তাহ যেখানে বাজেট কমিটি বিভিন্ন সাজেশন গ্রহণ করবে। তো দেখতে পাচ্ছেন এই সাজেশনের জন্য শেষ দিন কবে রয়েছে, এই জানুয়ারির 16 তারিখে রয়েছে, মানে যেটা এই সপ্তাহতেই পড়ছে। তো এই দিন পর্যন্তই এই যে বাজেট বডি তারা কিন্তু সবার থেকে বিভিন্ন সাজেশন নেবে এবং এর পরেই এই যে বাজেটটা সেটা কিন্তু প্রিন্টিং এর জন্য চলে যাবে। তো এই সাজেশন নেওয়ার শেষ সপ্তাহতেও বিভিন্ন রিপোর্ট কিন্তু মার্কেটে আসবে। তো যদি এই এলটিসিজি এবং এসটিটি এই সংক্রান্ত কোনো রিপোর্ট এসে যায় যে এবারের বাজেটে হয় এলটিসিজি কমানো হবে বা হয়তো এসটিটি এটা সরানো হবে, তাহলে সেটা মার্কেটের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে অ্যাকচুয়াল কি হবে সেটা কিন্তু আমরা এই 1 ফেব্রুয়ারি পুরোপুরি জানতে পারবো। আর এগুলোতে গেল শেয়ার মার্কেটের ব্যাপারে। এবার যদি আমাদের কমোডিটি মার্কেট একবার দেখে নিই, তো এই কমোডিটি মার্কেট বর্তমানে ফোকাসে এসেছে এই সোনা বলুন, তার সঙ্গে সঙ্গে রূপো বলুন বা অন্যান্য যে মেটাল রয়েছে যেমন কপার, নিকেল, সবেতেই কিন্তু বড় বড় মুভমেন্ট এসেছে, মানে ভোল্টিলিটি দেখা গেছে। তো এই সিলভার এটা তো এক এক দিনে 4%, 5% এরকম করে মুভমেন্ট দেখাচ্ছে, কোনোদিন ওপর দিকে বাড়ছে, কোনোদিন নিচের দিকে পড়ছেও। তো যদি সেরকম একবার এই কমোডিটি গুলো দেখে নিই, তো এই গোল্ড দেখতে পাচ্ছেন এই 1000 টাকার উপরে রয়েছে, এই 0.78% বাড়া। তারপরে সিলভার তো এতে 3.86% তেজি দেখা গেছে এবং এর আগের হাই কত ছিল, তো দেখতে পাচ্ছেন প্রায় গ্রাফে যদি দেখেন এই 2,56,000 দেখাচ্ছে, তো প্রায় 58,000 পর্যন্ত উঠেছিল। তো সেইখান থেকে এখন প্রায় 6,000 পয়েন্ট মতো নিচে পড়া রয়েছে। তো আরো একটা দুটো দিনের মুভে এই সিলভার কিন্তু অল টাইম হাইও লাগিয়ে দিতে পারে। তারপরে যদি কপারের কথা বলি, তো এতে 0.25% কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তারপরে এই জিঙ্ক ফিউচার এটাও 0.5% বেড়েছে। আর এই নিকেল ফিউচার এখানে 1.38% পতন দেখা গেছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলে বিগত এক সপ্তাহে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। তো যেই ক্রুড অয়েল মানে এই ব্রেন্ট ক্রুড যেটাই 60-এর নিচে চলছিল, সেটা দেখতে পাচ্ছেন এই সপ্তাহখানেকেই প্রায় কিন্তু 63-র ওপরে উঠে গেছে এবং এই যে ডব্লিউটিআই ক্রুড এটাও কিন্তু প্রায় 60-এর কাছাকাছি পৌঁছে গেছে, এটা কিন্তু 57-র কাছাকাছি চলে এসেছিল। তো এই ক্রুড অয়েলের দাম বাড়া এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো ব্যাপার নয়। আর এরপরে যদি ক্রিপ্টো মার্কেট একবার দেখে নিই, তো এই ক্রিপ্টো মার্কেটে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে। তো যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এক মাস এই একই লেভেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করেছে। তো এক মাসেই বিটকয়েন মাত্র 0.21% বেড়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই ইথেরিয়ামের যদি কথা বলি, তো এই ইথেরিয়ামে প্রায় 6%-এর কাছাকাছি ডাউনফল দেখা গেছে। তো বর্তমানে এই ক্রিপ্টো মার্কেটে সেরকম ভালো মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না। আর এরপরে যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, তো এই সপ্তাহেও বাজার কিন্তু চাপে থাকতে পারে। যদি নিচের দিকের কথা বলি তাহলে 25,500 এটা একটা বড় সাইকোলজিক্যাল লেভেল হিসেবে কাজ করবে এবং এই 25,500 এটাকে যদি ভেঙে ফেলে তাহলে এরপরে 25,300 এবং 25,100 পর্যন্ত মুভ দিতে পারে। আর যদি ওপর দিকের কথা বলি, তো ওপর দিকের যে প্রথম লেভেলটা সেটা অনেকটাই দূরে রয়েছে। তো 25,900 এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে এবং এই 25,900 ভাঙতে পারলে তারপরেই 26,000 এবং 26,200 এই লেভেলগুলো নিফটি টাচ করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।